নমস্কার, আমি সৌরভ মণ্ডল। পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে এসএসসি জীববিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জীবন পাঠ, যেটা প্রথম অধ্যায়। তো ওটা নিয়ে কিছু কিছু আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সাথে কিছু কিছু আলোচনা করব। মেইন টপিকগুলো আলোচনা করব, যেহেতু পরীক্ষা 10 তারিখে, এপ্রিলের 10 তারিখ, সময় হাতে একদমই নেই। কিভাবে পড়লে হয় এবং কি কি অ্যাকচুয়ালি পড়া উচিত আমাদের এই সময়ে, এগুলো একটু দেখার চেষ্টা করব। তো শুরু করি। দেখো, প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠের মেইন হচ্ছে এখানে এমসিকিউ আসে, সিকিউ একটা আসে, সেটা হলো কিংডম নিয়ে। সো এখন দেখো এমসিকিউ কী আসে, বায়োলজি শব্দটা কিভাবে আসছে। বায়োস আর লোজস, এটা একটা গ্রিক শব্দ। বায়োস অর্থ জীবন, লোজস অর্থ জ্ঞান। জীবনের সম্পর্কে যে জ্ঞানগুলো, সেটাকে কী বলে, বায়োলজি। তো দেখো আরেকটা এখানে লাইন আছে যে ব্যাকটেরিয়া ও ছত্রাক উদ্ভিদ ও প্রাণী কোনোটি নেই। আসলে ব্যাকটেরিয়া ও ছত্রাক একে উদ্ভিদ হিসেবে শনাক্ত করা যায় না, আবার প্রাণী হিসেবেও একে কখনো শনাক্ত করা যায় না। তো এটা দুইটার একটা মাঝামাঝি পর্যায়ে বলা যায়, বা দুইটা কোনোটাই নাও বলা যায়। এখন আসো, জ্ঞানের শাখাকে, আমরা যে জ্ঞান অর্জন করি, জ্ঞানের শাখাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, মেইনলি ভৌত বা মৌলিক, আরটা হচ্ছে ফলিত। ভৌত বা মৌলিক, এটা আবার অনেকগুলো ভাগ আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখার চেষ্টা করে। দেখো, শ্রেণীবিন্যাসবিদ্যা, অঙ্গসংস্থান, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, জেনেটিক্স অ্যান্ড বিবর্তন। এইখান থেকে ক ক মানে কয়ের প্রশ্ন আসে আর কি। শ্রেণীবিন্যাসবিদ্যা কাকে বলে কিংবা অঙ্গসংস্থান কাকে বলে, এইগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো একবার দেখে গেলে সমস্যা নেই। আর হচ্ছে ফলিত, ফলিত যেটা আছে শাখা, ওটা হচ্ছে পরজীবীবিদ্যাটা মেইন ইম্পর্টেন্ট। পরজীবীবিদ্যাটা মেইন ইম্পর্টেন্ট, আর বাকি যেগুলো একবার রিডিং দিয়ে, এমসিকিউর জন্য তো বলা যায় না কখন কোথা থেকে আসবে, একবার রিডিং দিলেই হয়। এখন আসো, জীবের শ্রেণীবিন্যাস। মেইন হলো এইটা, হলো মেইন টপিক এই অধ্যায়ের। এই অধ্যায়ের মেইন টপিক হলো এইটা, জীবের শ্রেণীবিন্যাস। কারণ কি, প্রতিটি জীবকে আলাদা আলাদাভাবে শনাক্ত করার জন্য শ্রেণীবিন্যাস অবশ্যই প্রয়োজন। না হলে আমরা এই যে বিশাল জীব, এই জীবের আমরা একটা নির্দিষ্ট, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারবো না শ্রেণীবিন্যাস না হলে। তো দেখো, উদ্ভিদ এই পর্যন্ত আবিষ্কার হয়েছে 4 লক্ষ, প্রাণী 13 লক্ষ। মোট প্রায় কি উদ্ভিদ প্রাণী মিলে 17 লক্ষ কাছাকাছি। এখনও চলতেছে, এখনও দিন দিন নতুন 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 আরও আবিষ্কার হচ্ছে। তো ক্যারোলাস লিনিয়াস, এই যে সুইডিশ প্রকৃতিবিদ, ইনি এই জীবজগৎকে এই যে প্রাণী জগৎকে দুইটি ভাগে ভাগ করে। প্রাণী জগৎকে না আর কি, জীবকে, পুরো জীবকে আর কি দুইটি ভাগে ভাগ করে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। তো ইনি প্রথম এই যে শ্রেণীবিন্যাসের বিভক্তির মাধ্যমে ইনি প্রথম আর কি বিভাজনের শ্রেণীবিন্যাসটা প্রথম ইনি আর কি উদ্ভাবন করে। তো দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা একদম প্রতি পরীক্ষাতেই আসে, এটা ইম্পর্ট্যান্ট খুব, এটা পড়াই লাগবে। এটা খ নম্বরের জন্য আসে, কী জন্য আমরা শ্রেণীবিন্যাস করি বা কী জন্য শ্রেণীবিন্যাস প্রয়োজন। শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন? শ্রেণীবিন্যাস প্রয়োজন হচ্ছে মেইনলি আমাদের কি, প্রতিটি জীবকে আলাদা আলাদাভাবে জানা, চেনা, প্রতিটি জীবকে আলাদা আলাদাভাবে চেনা ও জানা, এই কারণে আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। এখন এটা একটু বইতে দেওয়া আছে সুন্দর করে, এই যে এখানে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা সুন্দরভাবে এটুকু দেওয়া আছে, এটুকু পড়লে এনাও, এটুকুতেই আসলে খ নম্বর। হ্যাঁ, এখন জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করে কে? আর.এস. উইটেকার। 1969 সালে 5টা রাজ্যে তিনি ভাগ করেন। আর মার্গুলিস করে কি 1974 সালে ওই 5টা রাজ্যকে আবার 2টি রাজ্যের মানে অন্তর্ভুক্ত করেন, সেটা হলো সুপার কিংডম 1, সুপার কিংডম 2। দেখো, 5টা রাজ্যের বইতে একটু বেশি আলোচনা করা আছে, কিন্তু অত আলোচনার ভিতরে এখন যাওয়ার টাইম নেই। আমাদের কী করতে হবে, মেইন যে বৈশিষ্ট্যটা, মনের বৈশিষ্ট্য কি মনেরা, সেগুলো পড়তে হবে, প্রোটিস্টা, এইগুলো পড়ে যেতে হবে। দেখো, মনেরা বৈশিষ্ট্য হচ্ছে কি, ফিলামেন্ট বা কলোনি তৈরি করে। এখন তোমাকে এটা আসতে পারে সংজ্ঞায় যে ফিলামেন্ট অথবা কলোনিয়াল কী জিনিস। তো ফিলামেন্ট অথবা কলোনিয়াল কী জিনিস, যে
এরা এককোষী ফিলামেন্ট, পরপর একটি কোষ লম্বালম্বী, একটি কোষ কী করে এভাবে এরা লম্বালম্বিভাবে অবস্থান করতে 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 একটা কলোনি বা ফিলামেন্টের আর কি এইভাবে আর কি যুক্ত হতে 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 একটা কলোনিয়াল অবস্থা ধারণ করে। এটাই। তারপর কি নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই কিন্তু রাইবোজোম আছে, এটা একটা বৈশিষ্ট্য। বিভাজন, দ্বিবিভাজন বা অ্যামাটোসিস, দ্বিবিভাজন বা অ্যামাটোসিস, আসলে অ্যামাটোসিসকে দ্বিবিভাজন বলে, কারণ কি অ্যামাটোসিস পরীক্ষা একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, এই জন্য অ্যামাটোসিসকে দ্বিবিভাজন বলে। আচ্ছা, শোষণ শোষণ আর বাকিরা কি সালোক সংশ্লেষণ মাধ্যমে খাদ্য গ্রহণ করে। দুইভাবে খাদ্য গ্রহণ করতে পারে, একটা হলো শোষণ আর একটা হলো সালোক সংশ্লেষণ, এই দুইটা ওয়েদার আছে। তবে উদাহরণগুলো মাস্ট পড়তে হবে, উদাহরণগুলো কী কী আছে, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া। এখন এটা প্রোটিস্টা কী কী, নিউক্লিয়ার সুগঠিত ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত, তাহলে কি ভিতরে যে ক্রোমাটিন বস্তু থাকে সেটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। তারপর ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে, এদের কী কী থাকে, ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে। শোষণ ও ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এই যে আগেরটাও দেখলাম শোষণ, এটাও শোষণ আছে, আগেরটাও শোষণ দেখছি, পরেরটাও শোষণ আছে, তাহলে মনের অপরিষ্টা এদের শোষণ কমন এবং ফটোসিনথেসিস পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। মাইটোসিস, কোষ বিভাজন ঘটে, কোষ বিভাজন কিসে বলে, মাইটোসিস। এখন আসো, এদের একটা সুন্দর একটা ব্যতিক্রমী ধরনের বৈশিষ্ট্য আছে, কনজুগেশন। কনজুগেশন কি, এটা ক নাম্বারে আসে, প্রায়ই আসে। তো কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গাঠনিকভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, এটা হলো কনজুগেশন, যে ওরা জৈবনিকভাবে ভিন্ন, জৈবনিক কি ভিন্ন কিন্তু গাঠনিক এক, গাঠনিক সেম, জৈবনিকভাবে ভিন্ন হলো গাঠনিক সেম, এরকম হলে এটা হচ্ছে তোমার কনজুগেশন। তো এটার সংজ্ঞাটা আসে, ফাঞ্জাই কি, দেহ এককোষী বা মাইসেলিয়াম দিয়ে গঠিত, হ্যাঁ, আর কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত। তো কাইটিন বস্তুর শক্ত একটা আস্তরণ যেটা তার দেহকে একটা মানে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে, এটাই। আর শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাহলে কি দেখলাম, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, তিনটাই এই শোষণ পদ্ধতিটা কমন, এই শোষণ পদ্ধতিতে এরা কী গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। আর হ্যাপ্লোডিস্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এটা হলো হ্যাপ্লোডিস্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আগেরটা ছিল মাইটোসিস, তার আগেরটা ছিল মেবি দ্বিবিভাজন, অ্যামাটোসিস, আচ্ছা, তার আগেরটা ছিল অ্যামাটোসিস আর পরটা হলো মাইটোসিস, ওকে। আর এটা হলো হ্যাপ্লোডিস্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তো এরও উদাহরণ লাগবে, তো এর উদাহরণ কোনটি, যে ফাঞ্জাইয়ের উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম, এটাই বেশি আসে, পেনিসিলিয়াম। বৈজ্ঞানিক নাম লেখার সময় নিজে একটা দাগ দিতে, এটি পেনিসিলিয়াম, এটাই বেশি আসে। আর হচ্ছে প্লান্ট, উন্নত কোনো গাছের সাথে তুলনা, হ্যাঁ, তুলনা বানানো ভুল লিখছি বাবা, তুলনা, কারণ উন্নত একটি কাঁঠাল গাছ যদি আমরা কাঁঠাল গাছের সাথে এদের তুলনা করি সেটা একদম মিলে যায়। প্লান্টই সাধারণত আসে না, মেইনলি আসে প্রথম তিনটা, মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, প্লান্টি নিয়ে অত মাথা ঘামানোর দরকারও নেই। এখন সব প্লান্টে আসে যে হচ্ছে যে অ্যানিমেলিয়া, তো অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত কি, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তাই না। তো এরা অ্যানিমেলিয়ার প্রধান বৈশিষ্ট্য, এরা যৌন যৌনের মাধ্যমে বংশবিস্তার করে, এরা যৌন যৌনের মাধ্যমে বংশবিস্তার করে, এইটাই মেইন এখানে গুরুত্বপূর্ণ। তারপর আসো, 2004 সালে জীবজগৎকে 6টি ভাগে ভাগ করা হয়, টমাস কেলভিন স্মিথ। প্রোটিস্টাকে প্রোটোজোয়া ও ক্রোমিস্টা এই নামে দুটি ভাগে ভাগ করেন। আচ্ছা,
তাহলে কি 25 থেকে উনি 2টা ভাগে ভাগ করেন, তাহলে ওইখানে 2টা আর বাকি 4টা হলো মোট 6টা। এই 6টা নিয়েই তিনি আর কি 6টা ভাগে ভাগ করেন। এখন আসো শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খ নাম্বারে আসে, ব্যাখ্যা আসে গ নাম্বারে, আর ব্যাখ্যা যদি আসে তাহলে গ নাম্বারে আসে। তো দেখো শ্রেণীবিন্যাসের ধাপ কি? প্রথমে আছে রাজ্য কিংডম, পর্ব ফাইলাম অথবা ডিভিশন, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস অ্যান্ড প্রজাতি স্পেসেস। তো কোনো প্রাণী বৈজ্ঞানিক নাম লিখতে আমাদের এই দুটো লাগে, গণ আর প্রজাতির নাম। প্রথমে থাকে তার গণের নাম, পরে থাকে তার প্রজাতির নাম। হ্যাঁ, তো এটা হলো কোনো একটা প্রাণী বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে। তো এই প্রসেসকে বলে কি? নেস্টেড হায়ারার্কি প্রসেস। এই প্রসেস বলে নেস্টেড হায়ারার্কি প্রসেস। তারপর আসো মানুষের শ্রেণীবিন্যাসটা পড়া লাগবে, রাজ্য, শ্রেণী, বর্গ। বাকিগুলো দেখলেও হবে, কিন্তু এই তিনটা বেশি দেখতে হবে। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষের রাজ্য কি? অ্যানিমেলিয়া। মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। এবং কেন ম্যামালিয়া বলা হয়েছে এই কারণটা তোমাদের পড়া দরকার। কারণ ম্যামালিয়া বলা হয় কারণ বুকের দুধ খাওয়ায় আর কি লোম ও চুল থাকে না। আর বর্গটা হচ্ছে প্রাইমেট। এইটা এখন এসো দ্বিপদ নামকরণ। এটাকে আমার কথা মতো যে হট টপিক। দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছর আমি দেখি নাই, বা দেখতে হবেও না। কারণ দ্বিপদ নামকরণ এমন একটা টপিক যেটা জীবনে প্রত্যেকটা ধাপে লাগবে। তো দ্বিপদ নামকরণ কী জিনিস? খ নম্বরে আসবে। দ্বিপদ নামকরণ কাকে বলে? ক নম্বরে আসবে। এর নিয়মও খ নম্বরে আসবে। তো দ্বিপদ নামকরণ কিছু কিছু নিয়ম আছে, এগুলো দেখলেই হবে। এখন সব বৈজ্ঞানিক নাম কোনগুলো পড়তে হবে? ধান, পাট, আম, কাঁঠাল, জবা, শাপলা, ইলিশ, কোনো ব্যাং আর কলেরা জীবাণু। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নামটা একটু বেশি আসে, কারণ এটা একটু ভিন্ন, ভাইবেরিও কলেরা। আর ম্যালেরিয়া যদি আসে তাহলে হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। হ্যাঁ, জাস্ট এইগুলোই। এখন আসো পরবর্তী অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ জীবকোষ ও টিস্যু। এটা থেকে 2টা সৃজনশীল সব সময় আসে। হ্যাঁ, এখানে মানে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যে এখানে বাদ দেওয়ার মতো কিছুই নাই। কারণ এখানে কোন টপিক তুমি বাদ দেবা, যাই দেখবা তাই ইম্পর্টেন্ট, যাই দেখবা তাই ইম্পর্টেন্ট। তারপর কিছু কিছু টপিক এমন আছে যেগুলো প্রতি বছরই আসে, সেগুলো একটু দেখি আর কি। প্রথমে আছে আদিকোষ, প্রকৃতিকোষ। আদিকোষ কী জিনিস, প্রকৃতিকোষ কী জিনিস, সংজ্ঞাও আসতে পারে, এদের পার্থক্য আসতে পারে। পার্থক্য আসলে খ নম্বরে। তো আদিকোষ কি? নিউক্লিয়ার সুগঠিত থাকে না আর কি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অ্যান্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি এদের থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। আদিকোষে কী থাকে? রাইবোজোম। এখন রাইবোজোম মেইনলি প্রোটিন উৎপাদন করে, এর কাজ হলো প্রোটিন উৎপাদন করা। তারপর আসো প্রকৃত কোষ হলো এদের এদের কোষের নিউক্লিয়াস, প্লাস্টিড, অ্যান্ডোপ্লাজম, রেটিকুলাম এগুলো সুন্দরভাবে থাকে আর কি, নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয় বস্তু আবৃত থাকে। হ্যাঁ, আর এখন আসো দেহকোষ কি, জননকোষ কি। বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ লাগে তাদের হলো দেহকোষ বলে। মানে দেহ গঠনে যেসব কোষ, এটা হলো দেহ গঠনে যে কোষ, সেগুলো হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া বংশ বিস্তার করে। আর জননকোষ হলো মিওসিস, তাই তো। মাইটোসিস প্রক্রিয়া বংশ বিস্তার করে, আর জননকোষ হলো মিওসিস প্রক্রিয়া। দেখো কোষ প্রাচীর, এটা খ নম্বরে আসে, গ নম্বরে আসে। কোষ প্রাচীর যে ব্যাখ্যাটা আমি দেখাই দিচ্ছি, এই কোষ প্রাচীরের এই ব্যাখ্যাটুকু তোমাকে পড়তে হবে, এবং চিত্র মাস্ট। এই ফিগারগুলো আঁকতেই হবে, কারণ ফিগারগুলো না আঁকলে অ্যাকচুয়াল মার্ক আসবে না। তুমি যদি ছবি আঁকাও তাহলে দেখবা যে লেখা কম লিখলেও ছবি আঁকানোর জন্য তুমি মার্কটা বেশি পাচ্ছ।
মেইনলি এটাই। এখন মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কী বলবো, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, ওটা নিয়েই একটা সৃজনশীল আসে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, তো দুইটাই যদি মাইটোকন্ড্রিয়া গতে আসবে প্লাস্টিড, এটা কমন, এছাড়া কোনো নেই। মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক হলো রিচার্ড অল্টম্যান। এটা হলো কত সালে, 1886 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার, রিচার্ড অল্টম্যান। তো দেখো এইগুলো দেখতে হবে। আর আর্নস্ট হ্যাকেল, এটা হলো 1876 সালে, 66 সালে প্লাস্টিক আবিষ্কার করে। তো প্লাস্টিক আর মাইটোকন্ড্রিয়া কিছু বাদ দেওয়ার কিছুই নাই, কারণ এখান থেকে সিকিউ এমসিকিউ হিউজ পরিমাণে আসে। এখন গোলজি বস্তু কী কী কাজ করে, হরমোন নিঃসরণ করে, সিস্টাইন প্লাস ভেসিকল দ্বারা গঠিত আর কি লাইসোজোম তৈরি করে। এর চিত্রটা মেইন, এর চিত্রটা যদি জানা থাকে তাহলে আর কি পড়তে সুবিধা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কী থাকে, রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। রাইবোজোম হলো প্রোটিন তৈরি করে। এর মেইন কাজ কি, রাইবোজোম মেইন কাজ হলো প্রোটিন তৈরি করে। দেখো রাইবোজোম দুই ভাগে বিভক্ত, 70S 80S, 70S 80S। তো 70S কাদের থাকে, অপ্রকৃত কোষে, 80S হলো প্রকৃত কোষে। তাহলে 70S হলো অপ্রকৃত, 80S প্রকৃত। লাইসোজোম এর মেইন কাজ অটোফ্যাগি, এই ক্ষতিকারক দিক হলো অটোফ্যাগি। কারণ কি, লাইসোজোমে যখন খাদ্য শেষ হয়ে যায় কিংবা খাদ্যহীনতা ভোগে, তখন কি সে নিজেকেই নিজে খাদ্য হিসেবে গ্রহণ করে, এরকে বলা হয় অটোফ্যাগি। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, নিজেকেই নিজে মারে আর কি। তো এই লাইসোজোম যখন ক্ষতিগ্রস্ত হয় তখন পুরো কোষটাই বিনষ্ট হয়ে যায়, এমনকি সে ওই আশেপাশে থাকা অনেক কোষগুলো সে নিজেও ধ্বংস করে দেয়। তো সেন্ট্রোজোম এর মেইন কাজ অ্যাস্টারের তৈরি করা। আর নিউক্লিয়াস সব কিছু, নিউক্লিয়াস এর কোনো ক্ষমা নাই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস, এই তিনটার কোনো ক্ষমা নাই, এরা সব করতে হবে, না হলে নিজে মারা খাবা, এটাই। ঠিক আছে, তারপর উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু নিয়ে কিছু কথাবার্তা আছে। তো এইখানে তেমন কিছু আসে, এখান থেকে কিছু কিছু আসে। তারপর দেখতে হবে যে প্যারেনকামা, কোলেনকামা, স্ক্লেনকামা, এদের পার্থক্যটা। এটা হলো ঘতে আসে। প্যারেনকামা, কোলেনকামা কি? আচ্ছা, জাইলেম, ফ্লোয়েম, এটা পরিবহনের কাজ করে। এটা মেইন কাজ হলো পরিবহন। এদের মেইন কাজ পরিবহন, কারণ কি এরা পরিবহনে ব্যাপক সাহায্য করে। আর ফ্লোয়েম খাদ্য পরিবহন। ফ্লোয়েম কী করে, খাদ্য পরিবহন করে। জাইলেম পানি পরিবহন করে, পানি বা তরল পরিবহন করে। তরল যোজক টিস্যু, এই যে তরল যোজক টিস্যু কোনটা, সেটা হলো রক্ত। এখন এই রক্ত নিয়ে অনেক কিছু আছে, রক্ত নিয়ে এমসিকিউ আসে, সিকিউ আসে। তো এই যে তরল যোজক টিস্যু যে টপিকটা, এই টপিকটা একটু পড়তে হবে কষ্ট করে, কারণ এই রক্ত নিয়ে রক্ত কেমন, রক্তের বৈশিষ্ট্য কেমন, এই যে রক্ত রস হলো 55% আছে, রক্তকণিকা 45% আছে। তার থেকে এখানে যে রক্তের তরল অংশ প্লাজমা কি ঈষৎ হলুদাভ। তারপর আসে রক্তে 90 থেকে 92% পানি, প্লাজমা 90 থেকে 92% পানি, 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ। এই 3-4টা ডাটা একটু মুখস্থ রাখতে হবে। তারপর রক্ত কয় ভাগে বিভক্ত, 3 ভাগে। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, আর হচ্ছে প্লেটলেটস, তাই তো। এইগুলো লসিকার প্রধান কাজ কি, যে মানবদেহের টিস্যুর মধ্যবর্তী স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। মেইনলি কি, যে কিছু কিছু জায়গায় রক্ত পৌঁছাইতে পারে না, পুষ্টি সেখানে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছায় না, সেখানে লসিকা গিয়ে সেই খাদ্যদ্রব্যগুলো পৌঁছায় দেয়, এটাই। তারপর পেশি টিস্যু, লসিকা হলো, এটা হলো ঐচ্ছিক, অনৈচ্ছিক আর কার্ডিয়াক, এই তিনটের পার্থক্য ভাই পড়াই লাগবে। গ আসতেই পারে। আর স্নায়ু টিস্যু ইম্পর্টেন্ট। স্নায়ু টিস্যু এখানে কিছু কিছু শর্ট প্রশ্ন আছে, যে স্নায়ু টিস্যু কখনো বিভাজিত হয় কিনা। স্নায়ু টিস্যু বিভাজিত হয় না।
স্নায়ু টিস্যু কখনোই বিভাজিত হয় না। আর স্নায়ু টিস্যুর মাধ্যমে কি, যে এটা হলো সংবেদী কোষ, এটা একটা সংবেদী কোষ। এর মধ্যে বিভিন্ন সিগন্যাল আমাদের হাতে পায়, বিভিন্ন সারা দেহে আর কি ছড়ায়। তো এর কিছু কিছু অংশ আছে যে এর মাথার ডেনড্রাইট বলে, একে বলে নিউক্লিয়াস, এই পুরো একে বলে একজন, তাই না? আর শেষকে বলে প্রান্ত। তিনটি অংশে বিভক্ত আর কি। এটাই কোষ দেহ, ডেনড্রাইট, দুঃখিত দুঃখিত কারেন্ট চলে গেছিল। তো কি, কোষ দেহ, ডেনড্রাইট, একজন, এই তিনটা অংশে এটা বিভক্ত। এটা নিয়ে একটু কথাবার্তা আছে এখানে, এটুকু একটু পড়তে হবে। এটাই এই ওভারঅল জাস্ট এই অধ্যায়ে আর কিছুই নাই। এরপর তৃতীয় অধ্যায়, আশা করি আজকে এই দুই চ্যাপ্টার থাক। তৃতীয় অধ্যায় আগামী দিন আমরা দেখি। এই দুই চ্যাপ্টার মেইন টপিক যেগুলো দেখলাম এইগুলোই, এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। 96% এর ভিতর থেকে আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমি যে টপিকগুলো 3 স্টার দিলাম এবং হট টপিক বললাম, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, মানে ইম্পর্ট্যান্ট। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে।